সালামু আলাইকুম। লার্নিফাই পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সবার পরিচিত একটা টপিক নিয়ে চলে এসেছি। যেখান থেকে প্রতি বছর এইচএসসি এবং অ্যাডমিশনে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো আজকে ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব সংকরণ সম্পর্কিত সকল ধরনের কনসেপ্ট। এখানে আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছ সংকরণের বেসিক এবং সংকরণ কিভাবে বের করতে হয় সেটার ফর্মুলা পড়ব আমরা, শর্টকাট ফর্মুলা। এরপর নিয়ম মেনে সংকরণ করব। তোমাদের বইয়ে অনেক সুন্দর করে চার্ট অনুযায়ী দেয়া আছে তোমাদের সংকরণ কিভাবে হয়। নিয়ম মেনে সেটা দেয়া আছে। সো আমরা সেটা নিয়ে আলোচনা করব। এর বাইরেও কিছু জিনিস আছে। সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে ব্যতিক্রমধর্মী সংকরণ যেটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট তোমরা জানো। এখান থেকে তোমাদের এইচএসসি সিকিউ আসে আরকি। আ এরপরে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখব শেষে কিছু। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখো মনোযোগ সহকারে, আমি বিশ্বাস করি তোমাদের সংকলন সম্পর্কিত সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখন দেখো, যদি আমি শুরুতেই বলি যে সংকরণ জিনিসটা আসলে কি? তো আমরা সংকরণ কোথায় থেকে আসছে, সংকরণের সংজ্ঞাটা আসলে বোঝার চেষ্টা করব, হ্যাঁ? বোঝার পরে আমি বোঝাবো, এরপরে এক লাইনে আমরা একটা সংজ্ঞা দিব আমাদের নিজের মতো করে। আগে আমরা বুঝি আসলে সংকরণ জিনিসটা কি। তো সংকরণ জিনিসটা শুরুতে বোঝার আগে আমি তোমাদের যদি বলি হচ্ছে গুণগত রসায়নে তোমাদের ২য় নাম্বার চ্যাপ্টার যেটা, ওটাতে তোমার হচ্ছে আমরা পড়েছিলাম বিভিন্ন ধরনের অরবিটাল। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। তাই না? আচ্ছা দেখো, ওখানে আমরা এস অরবিটালের আকৃতি সম্পর্কে পড়েছিলাম, পি অরবিটালের আকৃতি সম্পর্কে পড়েছিলাম। সো বলতে পারবা এস অরবিটালের আকৃতি কিরকম? পড়েছিলাম আমরা গোলাকার, তাই না? পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডি অরবিটাল হবে ডাবল ডাম্বেল আকার। আচ্ছা এফ এটা আলোচনা করা আছে কিন্তু আমরা এফ এরটা এখানে নিয়ে আসতেছি না। কারণ তোমাদের হচ্ছে এইচএসসি-তে এস, পি, ডি এই ৩ ধরনের অরবিটাল নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো দেখো, আমরা যদি বলি যে এস অরবিটালের আকৃতি কিরূপ? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বেলাকার, ডি হচ্ছে ডাবল ডাম্বেলাকার, তাই না? তো দেখো আমরা বিভিন্ন শক্তির অরবিটাল নিয়েছি, তাই না? সঙ্করায়নে কি হবে? বিভিন্ন ধরনের শক্তির অরবিটাল এগুলোর হচ্ছে আকৃতিও ভিন্ন এবং শক্তিও ভিন্ন। এগুলো কি করবে? এগুলো সংমিশ্রিত হবে। ধরো আমি এখান থেকে এস, পি, ডি অরবিটাল নিয়ে একটা সংমিশ্রণ তৈরি করছি। সবগুলোই মিশ্রিত হওয়ার পরে কি করবে? সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। দেখো, প্রতিটা অরবিটালের হচ্ছে শক্তি হবে সমান, প্রতিটা অরবিটালের আকৃতি হবে সমান। তো এটাকেই আমি বলতেছি সংকরণ। তো আমি যদি এক লাইনে সংকরণ বলতে চাই তাহলে কি হবে? যে বিভিন্ন ধরনের শক্তির অরবিটাল সংমিশ্রিত হয়ে যদি সমশক্তি সম্পন্ন সম আকৃতির নতুন অরবিটাল সৃষ্টি করে, এটাকেই বলতেছি আমি সংকরণ। আচ্ছা, এখন তাহলে দেখো সংকরায়ন আসলে কোথায় হচ্ছে? হুম? সংকরণ জিনিসটা কি এটা আমরা বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে সংকরণটা আসলে কোথায় হচ্ছে। সাপোজ ধরো আমি যদি একটা যৌগ নেই, সো কার্বন ডাই অক্সাইডে বলতো কার্বন কি আমাদের কেন্দ্রীয় পরমাণু না? এটা আমাদের সংকরণ হবে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে। তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে হচ্ছে সংকরায়ন হবে। বুঝতে পারছো? তো দেখো আমরা সংকরণের শর্টকাট ফর্মুলাটা এখানে লিখে ফেলেছি। তো সূত্রের মধ্যে এই যে ভি হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, সি ফর হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, এ ফর হচ্ছে অ্যানায়ন সংখ্যা। আচ্ছা, তো দেখো আমরা কতগুলো যৌগ লিখেছি। তো সবগুলো যৌগের জন্য আমরা সংকরণ বের করব। এরকম যৌগ আ আমরা হচ্ছে আরো পাবো। তোমাদের হচ্ছে অনেক ধরনের প্রশ্ন তোমরা পাবা। তোমরা সবগুলো সলভ করতে পারবা। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারবা না। যেমন আমি এখানে লিখেছি দেখো, জৈব যৌগের জন্য আমরা হচ্ছে এই সূত্রটা এপ্লাই করতে পারবো না। তো এই সূত্রটা তোমরা অনেক ক্ষেত্রেই এপ্লাই করতে পারবো। তোমাদের বেশিরভাগ কোশ্চেনই তোমরা এই সূত্র দিয়ে হচ্ছে বের করতে পারবা যে আসলে যৌগে কি ধরনের সংকরণ রয়েছে। তো এটা আমরা আসলে সূত্রটা পড়বো যেসব যৌগের জন্য সেটা হবে হচ্ছে এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট যৌগ। তো চলো আমরা CH4 এর জন্য হচ্ছে আমরা সংকরণ দেখব। এই সূত্র ইউজ করি। দেখো আমাদের CH4 এ
কার্বন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, তাই না? তোমরা হয়তো সকলেই জানার কথা এটা। তো কার্বনের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি বলো তো? কার্বনের হচ্ছে ৬, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত হবে? ৪। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। দেখো তো আমাদের হাইড্রোজেন একযোজী পরমাণু না? তাহলে হাইড্রোজেন কয়টা আছে CH4 এ? CH4 এ আমাদের হাইড্রোজেন আছে ৪ টা। এবং এখানে কোনো ধরনের চার্জ, ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কিছু আমাদের উপস্থিত নেই। এইজন্য হচ্ছে আমরা সি এবং এ এর ভ্যালু হচ্ছে 0 বসাই দিব, হ্যাঁ? তো এটা সলভ করার পরে আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 4। তো দেখো আমি এটা আগেই লিখে রেখেছিলাম এইচ এর ভ্যালু যদি 4 হয় তাহলে হবে sp3। আচ্ছা, সিমিলারলি আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের জন্য বের করতে চাই, আমি এত বেশি ডিটেইলস লিখতেছি না। সো কার্বন ডাইঅক্সাইডের জন্য সেম। কার্বন হচ্ছে আমাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের ৪। এখানে দেখো, এখানে অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিযোজী, তাই না? তো আমি কি বলেছিলাম যে M হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে এখানে আমাদের বসতেছে 0 এবং এখানে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যা নাই। এজন্য আমরা এখানে 0 দিতেছি। তাহলে আমাদের হবে কি 2। তাহলে 2 যদি হয় এখানে কি ধরনের সংকরণ বিদ্যমান? ওখান থেকে দেখো sp, এখানে কি ছিল? sp3। আচ্ছা, এবার দেখো আমরা করব হচ্ছে SF6। SF6 এর জন্য কি হবে? SF6 এ বলো তো কেন্দ্রীয় পরমাণুকে, SF6 এ কেন্দ্রীয় পরমাণু হচ্ছে S, তাই না? তো সালফারের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কতটি হবে বলো তো? ৬। আর ফ্লুরিন কিন্তু একযোজী। তো একযোজী মৌলের সংখ্যা হবে কত? ৬ এবং এখানে কোনো ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই, এজন্য এগুলোর ভ্যালু আমরা 0 বসাই দেব। ওভারঅল ক্যালকুলেট করার পর আমরা এখানে ভ্যালু কত পাবো? এখানে ভ্যালু পাবো হচ্ছে ৬। তো যদি ৬ হয় টেবিল থেকে দেখো তো তাহলে এখানে কি সংকরণ বিদ্যমান? sp3d2, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব IF7। IF7 এর জন্য আমরা দেখব কি ধরনের সংকরণ বিদ্যমান। তো দেখো আই এর হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কতটি? ৭। এবং হচ্ছে ফ্লুরিন তো একযোজী, এটা আমরা জানি। তাহলে 7 বসাই দেবো। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই। তাহলে কি হবে? আমার ভ্যালুগুলো আমরা 0 ইনপুট করব। তাহলে এটার ভ্যালু কত হবে? 7। যদি 7 আর টেবিল থেকে দেখো তাহলে এর সংকরণ কি হবে? সংকরণ হবে sp3d3, তাই না? এখন দেখো আমরা এতক্ষণ হচ্ছে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যা নিইনি। তো চলো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যা দিয়ে আমরা হচ্ছে সংকরণ বের করে ফেলি। দেখো NH4 এর জন্য আমরা বের করব। NH4 এ এই যে আমরা এখানে একটা ক্যাটায়ন পাবো, হ্যাঁ? তো সূত্রটা লিখে ফেলি চলো। তো সূত্র থেকে আমরা কি পাবো? সূত্র থেকে হচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে ৫, তাই না? এবং হচ্ছে হাইড্রোজেন জানি একযোজী, এজন্য ৪ ইউজ করতে হবে। এখানে দেখো এটা কিন্তু আমাদের কি পজিটিভ চার্জ বিশিষ্ট, তার মানে কি এটা ক্যাটায়ন সংখ্যা। এখানে প্লাস দেয়া, তার মানে কি এখানে আমাদের ক্যাটায়নের ভ্যালু হচ্ছে +1 এবং এখানে কোনো ধরনের অ্যানায়ন নাই। এজন্য এটার ভ্যালু 0 বসাই দিব। তাহলে এটা ওভার ক্যালকুলেট করলে কত আসতেছে? 4। তো যদি 4 হয় তাহলে এখানে কি ধরনের সংকরণ বিদ্যমান? sp3। এরপরে দেখো আমাদের কি আছে? এরপরে হচ্ছে নাইট্রেট আয়নের জন্য আমরা হচ্ছে সংকরণ বের করব। এখানে দেখো নাইট্রোজেনের জন্য সেম, সিমিলারলি 5। আর অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিযোজী, তাই না? তাহলে এটা কি একযোজী পরমাণুর সংখ্যা এখানে কত হবে? 0। এখানে দেখো এই যে এখানে মাইনাস দেয়া আছে, তার মানে কি এটা কি অ্যানায়ন। তাহলে এখানে ক্যাটায়নের ভ্যালু হবে 0, অ্যানায়নের ভ্যালু হবে 1। এখানে কি আছে বলো তো? এখানে হচ্ছে এই কি ধরনের সংকরণ আছে? এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 3। সো আমাদের এখানে sp2 সংকরণ বিদ্যমান। বুঝতে পারছো? তো আমরা একটি সূত্র ইউজ করে আরো অনেক ধরনের যৌগের সংকরণ বের করে ফেলতে পারবো। তো আমরা বের করতে পারবো না কিসের? আমরা বের করতে পারতেছি না হচ্ছে জৈব যৌগের জন্য বের করতে পারতেছি না। এবং আ আমরা বের করব অ্যাকচুয়ালি এক কেন্দ্রীয় বিশিষ্ট পরমাণুর জন্য। ঠিক আছে? এই সূত্রটা প্রযোজ্য CH4 এবং
NH3 এর মধ্যে সংকরায়ন বের করব এবং এদের মধ্যে হচ্ছে আকার, আকৃতি এবং বন্ধনগণ নিয়ে আলোচনা করব এবং এদের মধ্যকার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল নিয়ে আমরা হচ্ছে এবং আকৃতি নিয়ে তুলনা করব। তো এখানে আমাদের চলে আসবে নিয়ম মেনে সংকরায়ন এবং হচ্ছে ব্যতিক্রমধর্মী সংকরায়ন। দুটো টপিকে আমাদের এখানে চলে আসবে। তো চলো আমরা হচ্ছে CH4 এর সংকরায়ন দেখে ফেলি। তো আমি শুরুতেই বলেছিলাম সংকরায়ন হয় কোথায়? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে। তো CH4 এর জন্য কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর কোনটা? কার্বনের যোজ্যতা স্তর। তো কার্বনের ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রন বিন্যাস বের করব। এরপরে আমরা উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস বের করব। তো দেখো তো কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথ কোনটা? এই যে এটা না? তো এখানে দেখো একটা S এবং ৩ টা P অরবিটাল হচ্ছে সংকরায়নে অংশগ্রহণ করবে। তো এখানে আমাদের টোটাল ৪ টা সংকর অরবিটাল তৈরি করবে। হুম? একটা S এবং ৩ টা P মিলে হচ্ছে আমাদের সংকরায়নে অংশগ্রহণ করতেছে। এইজন্যে এর মধ্যে সংকরায়ন sp3 একটা S এবং ৩ টা P। আমরা সূত্র থেকেও দেখে আসছিলাম যে CH4 এর হচ্ছে সংকরণ কি sp3। আচ্ছা। তো এই সংকরণ এখান থেকে আমরা দেখব আসলে কি হবে এই যে CH4 সমযোজী যৌগটা কিভাবে হচ্ছে বন্ধন ফরমেশন হইতেছে এবং এদের মধ্যকার হচ্ছে কোণ কত এবং এর আকৃতি সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো কার্বন এর জন্য হচ্ছে আমরা ৪ টা অরবিটাল লিখে নিব। কেন আমরা সবগুলোই সমান অরবিটাল আঁকতেছি? এটা কোশ্চেন হইতে পারে। তো দেখো আমি শুরুতে বলছিলাম যে sp এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অরবিটাল ভেঙে নতুন সমশক্তি সম্পন্ন সম আকৃতির অরবিটাল তৈরি করবে। এজন্যই কিন্তু আমি সবগুলোকে আমি সমান আকৃতির দিয়ে দিচ্ছি। হ্যাঁ? তো এর সাথে হচ্ছে ৪ টা হাইড্রোজেন এড হবে। এড হওয়ার পরে আমাদের ফর্ম করবে CH4। এটা আমাদের এভাবে করে দেখাই দিবা তুমি পরীক্ষার খাতায়। এখানে একটা হাইড্রোজেন এড হবে, এখানে একটা হাইড্রোজেন এড হবে, এখানে একটা এড হবে এবং নিচে একটা হাইড্রোজেন এড হবে। সো এই জিনিসটা দেখতে কাইন্ড অফ তো দেখো এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল ফর্ম হবে সেটা হচ্ছে ১০৯.৫ ডিগ্রি। তো প্রতিটার জন্যে বন্ড অ্যাঙ্গেল হবে ১০৯.৫ ডিগ্রি এবং এর আকৃতি হবে হচ্ছে চতুস্তলকীয়। আচ্ছা, তো আমরা সংকরণের মাধ্যমে হোমোজেনি যৌগে আমরা কিভাবে বন্ধন ফর্ম করতেছে, কিভাবে হচ্ছে যৌগের আকৃতিটা আমরা বর্ণনা করতেছি এবং কিভাবে হচ্ছে এদের মধ্যকার বন্ধন কোণগুলা বিদ্যমান আছে সেগুলো আমরা দেখতে পারব। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী সংকরণ। এরপর আমরা দেখব NH3 এর জন্য। NH3 এর জন্য আমরা সংকরণ দেখতে চাইলে শুরুতে আমাদের N এর জন্য হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। কারণ NH3 তে হচ্ছে N কেন্দ্রীয় পরমাণু। এরপর হচ্ছে উত্তেজিত অবস্থায় আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। এখানে দেখো আমাদের সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা S এবং ৩ টা P মিলে হচ্ছে আমাদের সংকর অরবিটাল গঠন করতেছে। এইজন্যে এখানে হচ্ছে সংকরায়ন আছে sp2।
সরি sp3। তাহলে এখানেও sp3 সংকরণ রয়েছে, এখানেও sp3 সংকরণ রয়েছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কিভাবে বন্ধন ফর্ম করতেছে এবং এদের মধ্যকার সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এখানে এই যে S এর ভিতরে ২ টা ইলেকট্রন আছে। এই যে এই ২ টা ইলেকট্রন এটা কি এক জোড়া ইলেকট্রন না, তাহলে এটাকে বলতেছি আমরা মুক্তজোড় ইলেকট্রন। এটা হচ্ছে এভাবে অবস্থান করবে এবং এখানেই চলে আসতেছে আমাদের ব্যতিক্রমধর্মী সংকরায়ন। তো ব্যতিক্রমধর্মী সংকরায়নে আমরা কি পড়বো? এই যে আমি বলেছিলাম না ইলেকট্রন পেয়ার ইফেক্ট, তাহলে এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাব। এখানে দেখো আমাদের অলরেডি চলে আসছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তো এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আমরা কি জানি? ইলেকট্রন ইলেকট্রন সমচার্জ বিশিষ্ট হচ্ছে কি পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? তাহলে কি ইলেকট্রন এবং ইলেকট্রনের বিকর্ষণ হবে। এই যে এখানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল রয়েছে। আর আমরা কি জানি বন্ধনে সবসময় ইলেকট্রন এড হয়েই তো আমাদের বন্ধন তৈরি করে। তো এই যে এদের মধ্যকার সবার মধ্যে হচ্ছে এক ধরনের বিকর্ষণ বল কাজ করবে। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে কি হবে, তাহলে আমাদের এটার আকৃতিটা আর হচ্ছে নরমাল নিয়মের মতো হবে না। তো এখানে sp3 সংকরণ থাকা সত্ত্বেও এর আকৃতিটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিডীয়। এটা দেখো তো পিরামিডের মতো হয়েছে না অনেকটা শেপটা? এর শেপটা অনেকটা পিরামিডের মতো হয়েছে। সো এটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিডীয় শেপ হবে এবং এর বন্ধন কোণ ছিল হচ্ছে ১০৯.৫ ডিগ্রি। তো এটা হচ্ছে বিকর্ষণ করার কারণে কি হবে? এই বন্ধন কোণটা কমে গিয়ে ১০৭ ডিগ্রি হবে। কারণ ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের কারণে হচ্ছে আমাদের এই ব্যতিক্রমধর্মীটা চলে আসছে। হুম? তো এই জিনিসটা তুমি এভাবে দেখাইতে পারো। তুমি এভাবে করে এক্সামে এভাবে করে দেখাইতে পারো। তো দেখো আমরা নরমাল নিয়মে হচ্ছে CH4 এর জন্য সংকরণ বের করেছি। যেখানে হচ্ছে আমাদের আ নিয়ম অনুযায়ী আমাদের sp3 সংকরণে বন্ধন কোণ হওয়ার কথা ছিল ১০৯.৫ ডিগ্রি এবং এর হচ্ছে আকৃতি চতুস্তলকীয়। সেখান থেকে আমরা NH3 এর জন্যও sp3 সংকরণ সেম সংকরণ বিদ্যমান। কিন্তু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকার কারণে একটি ইফেক্ট কাজ করবে। এই ইফেক্টের কারণে হচ্ছে এদের মধ্যে বিকর্ষণ হবে। বিকর্ষণ হওয়ার কারণে এর আকৃতিটা বিকৃত হয়ে যাবে। বিকৃত হয়ে গিয়ে এর আকৃতিটা হবে ত্রিভুজাকার পিরামিডীয়। আর এদের মধ্যে বন্ধন কোণটা রিডিউস হয়ে ১০৯.৫ থেকে ১৬০ ডিগ্রি হয়ে যাবে। তো দেখো আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের সম্প্রদান দেখব, যেগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পোর্টেন্ট। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছ PCl5 এর সম্প্রদান দেখব। সংকরণ বের করার পর এর হচ্ছে বন্ধন কোণ এবং যৌগের আকৃতি কিরূপ আমরা এসব দেখব ডিটেইলসে। এখানে দেখো আমি ফার্স্টে নরমাল নিয়মে আমি হচ্ছে ইলেক্ট্রোমিনাস বের করেছি। বের করার পরে এর হচ্ছে এক্সাইটেড স্টেট ইলেক্ট্রোমিনাস বের করেছি। যেখানে আমরা হচ্ছে এই যে শেষের অরবিটালে আমরা ইলেকট্রনগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি একটা S, ৩ টা P এবং একটা D অরবিটালে। হুম? তো একটা S, ৩ টা P এবং একটা D অরবিটাল মিলে আমাদের sp3d সংকরণ ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বিদ্যমান। আচ্ছা, তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেনটা যদিও বা নরমাল তবুও তোমাদের ক্লিয়ার করার জন্য বলে রাখি। আমরা যখন NH3 এর সংকরণ বের করতেছিলাম, তখন এখানে আমাদের N ছিল আমাদের কেন্দ্রীয় পরমাণু হাইড্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি করেছিলাম? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ওখানে ছিল আমাদের 2s, 2, 2p3। তো তখন আমরা এর এক্সাইটেড স্টেটে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে
করতে গিয়ে হচ্ছে আমরা এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পেয়েছিলাম। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা এই ইলেকট্রনটাকে কেন আমরা ডি অরবিটালে ডিস্ট্রিবিউট করে দেইনি? লাইক এরকম। আমরা তো চাইলে এখানেও দিতে পারতাম। কিন্তু এখানে আমরা কেন দেইনি? তোমরা হয়তোবা অনেকেই কোশ্চেনের অ্যান্সারটাও জানো যে আমাদের কখনো 2D পসিবল না। তাই না? 3D পসিবল কিন্তু 2D পসিবল না। এটা আমরা গুণগত চ্যাপ্টারে পড়ে এসেছি। আচ্ছা। তো চলো আমরা এখন PCl5 এর গঠন দেখব এবং বন্ধনপণ দেখব। তো PCl5 এর জন্যে আমরা কি করছি? ১, ২ আর ৩ মানে ৫ টা অরবিটাল আমরা পাবো। তো এখানে ফসফরাসে ৫ টা অরবিটাল আমরা কিভাবে ড্র করব? তো ফার্স্টেই তোমাদের হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ ড্র করতে হবে। যেখানে তোমাকে ১ম এ ৩ টা অরবিটাল দিতে হবে। তাই না? ৩ টা অরবিটাল দেওয়ার পরে আমাদের কয়টা থাকবে? ৫ টা। ৫ টা অরবিটাল। ৫ টা অরবিটালের উপরে থাকবে একটা, নিচে থাকবে একটা। তো এই জিনিসটা আমরা 3D তে দেখব। তো 3D তে কেমন হবে ব্যাপারটা? যে এই যে ত্রিভুজাকার আমি এখানে কল্পনা করেছি। এই কল্পনাকৃত তলটি হচ্ছে ত্রিভুজ আকৃতির হবে এবং এর শেপটা হবে ত্রিভুজাকার দ্বিপিরামিডও। এর আকৃতি হবে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। এই জিনিসটা আমরা 3D তে দেখতেছি। তো এই যে স এটা কিন্তু পিছনের দিকে এই তলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে অবস্থান করতেছে। ঠিক সেম এটাও সামনের দিকে এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। আর এই যে ত্রিভুজ আকৃতির তলে যে আমাদের ৩ টা অরবিটাল আছে, এই ৩ টা অরবিটালের মধ্যকার কোণ হবে 120 ডিগ্রি। এদের মধ্যকার কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে করে দেখায় দিতে পারি। আর এটা হবে হচ্ছে ত্রিভুজাকার তলটা। আর এইদিকে থাকবে Cl। একটা থাকবে পিছনের দিকে, একটা থাকবে সামনের দিকে। তো এটাই আমাদের PCl5 এর গঠন। তো চলো আমরা এবার SF6 অণুর গঠন দেখব। SF6 অণুতে সালফার হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো সালফারের জন্য আমরা আগে ইলেকট্রন বিন্যাস বের করে নিব এভাবে করে। এরপরে আমরা এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রন বিন্যাস বের করে এই ইলেকট্রনগুলোকে ডিস্ট্রিবিউট করে দিব এবং এখানে আমরা দেখতে পাবো যে একটা S, ৩ টা P এবং ২ টা D মিলে হচ্ছে আমাদের sp3d2 সংকরায়ন নির্দেশ করতেছে। তো দেখো এটা কাইন্ড অফ আগের মতোই আমরা একটু চেঞ্জ দেখতে পারবো। তো সালফার আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু। তো দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ টাইপের তল চিন্তা করব। তো এই চতুর্ভুজ টাইপের তলের সাথে আমাদের আরো ২ টা অরবিটাল পিছনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সামনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো জিনিসটা অবশ্যই 3D তে দেখতেছি আমরা। তো এটা পিছন থেকে একটা পিরামিড আকৃতির এবং সামনের দিক থেকে একটা পিরামিড আকৃতির শেপ তৈরি করবে। তো এই শেপটাকে আমরা বলতেছি অষ্টতলকী। এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়? এখানে আমরা ৩ টা অরবিটাল মিলে একটা ত্রিভুজ আকৃতির শেপ পেয়েছিলাম, যেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনের দিকে একটা অরবিটাল এবং সামনের দিকে একটা অরবিটাল পেয়েছিলাম। এখানে জাস্ট এই ৩ টার জায়গায় ৪ টা
অরবিটাল মিলে একটা চতুর্ভুজ টাইপের তল তৈরি করবে। এই তলের সাথে ঠিক সেম ভাবে হচ্ছে পিছনের দিকে একটা অরবিটাল তৈরি করবে এবং সামনের দিকে 90 ডিগ্রি অরবিটালটা অবস্থান করবে এবং এর শেপটা হবে অষ্টতলকীয়। তো এটাকে আমরা এভাবে করে দেখাই দিতে পারি। এবং এদের মধ্যে বন্ধন কোণটা হবে 90 ডিগ্রি। আমি বলেছিলাম এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে অবস্থান করবে এবং এদের মধ্যকার বন্ধন কোণ হবে 90 ডিগ্রি। তো ওভারঅল আমাদের অষ্টতলকীয় গঠনে সবগুলো বন্ড অ্যাঙ্গেলই হবে 90 ডিগ্রি। আমরা সংকরণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব IF7 এবং XeF6, আয়োডিন হেপ্টাফ্লোরাইড এবং জেনন হেক্সাফ্লোরাইড। আয়োডিন এবং জেননের পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার কারণে এর ইলেকট্রন বিন্যাসটা একটু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তো শুরুতে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করেছি। ইলেকট্রন বিন্যাস করার পরে এর এক্সাইটেড স্টেটে ইলেকট্রন বিন্যাস করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু জোড়-জোড়া স্তরে ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছি এখানে। তো এখানে একটা S, ৩ টা P এবং ৩ টা D মিলে হচ্ছে sp3d3 সংকরণ নির্দেশ করে। তো চলো আমরা ফার্স্টেই IF7 এর যৌগের আকৃতি এবং এর গঠন সম্পর্কে আলোচনা করব। তো আয়োডিন আমাদের কেন্দ্রীয় পরমাণু। এখানে আমরা একটা পঞ্চভুজীয় তল চিন্তা করব এবং এই পঞ্চভুজীয় তলে প্রতিটা কোণা থেকে আমরা একটা অরবিটাল নিব। দেখো আমাদের এখানে টোটাল সংকর অরবিটাল হচ্ছে ৬০ টা। তো ৬০ টার মধ্যে আমরা পঞ্চভুজীয় তলে ৫ টা অরবিটাল নিয়ে নিয়েছি। এরপরে আমাদের সিমিলারলি আমরা আগের যৌগগুলোতে যেভাবে করে দেখেছিলাম পিছনের দিকে আমরা 3D তে দেখতে পাবো এবং সামনের দিকে 3D তে দেখতে পাবো। তো জিনিসটা হবে পিছন থেকে একটা পিরামিড আকৃতির এবং সামন থেকে পিরামিড আকৃতির। তো আমরা পঞ্চভুজীয় একটা তল নিব আগে। পঞ্চভুজীয় তল নেওয়ার পরে পিছনের দিকে একটা 3D তে হচ্ছে আমরা একটা অরবিটাল দেখতে পাবো। সামনের দিকে 3D তে একটা অরবিটাল দেখতে পাবো। এভাবে করে আমাদের পঞ্চভুজের পিছনের সাইডে একটা হচ্ছে পিরামিড আকৃতির শেপ তৈরি হবে এবং এই পঞ্চভুজীয় তলের সাথে সামনের দিকে একটা পিরামিড আকৃতির শেপ তৈরি হবে। তো আমি বারবার বলতেছি পঞ্চভুজ এবং পিরামিড। তো এটার আকৃতি হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। তো এই জিনিসটাকে আমরা এভাবে করে দেখাই দিতে পারি। আয়োডিন আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো ৫ দিকে ৫ টা আমাদের ফ্লোরিড থাকবে পঞ্চভুজ টাইপ শেপে। এবং এটা হচ্ছে পিছনের দিক থেকে আসবে, একটা হচ্ছে সামনের দিক থেকে আসবে। তো এটার আমরা বন্ধনকর নিয়ে আলোচনা করব না। কারণ এই অণুগুলো একটু জটিল প্রকৃতির হওয়ার কারণে এদের বন্ধন কোণের মান সবসময় সমান থাকে না। এজন্য আমরা এখানকার বন্ধন কোণ নিয়ে আলোচনা করব না। ইভেন এগুলো নিয়ে কোশ্চেনও আসবে না। কিন্তু তোমাদের এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই যৌগগুলো তোমাদের
পরীক্ষায় আসতে পারে। ফাইনালি এটা আমরা লিখতে পারতেছি IF7 এর আকৃতি। এরপর দেখো আমরা জেননের জন্য আকার আকৃতি দেখব। তো জেননের শুরুতে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করে নিয়েছি। তো আমি শুরুতেই বলেছিলাম তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলোর পারমাণবিক সংখ্যা একটু বেশি। তো এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো শুরুতে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, করার পরে আমরা এর উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করেছি। এখানে দেখো আমরা IF7 এ যেরকম দেখতে পাচ্ছিলাম এখানেও সেম সংকরণ দেখতে পাচ্ছি, কারণ এখানে একটা S, 3টা P এবং 3টা D অরবিটাল মিলে sp3d3 সমকরণ নির্দেশ করতেছে। তো এখানে হয়তোবা তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই যৌগ এবং এই যৌগের মধ্যে পার্থক্যটা এখানে। এখানে আমরা একটা ইলেকট্রন পাচ্ছি, কিন্তু এখানে আমরা 2টো ইলেকট্রন পাচ্ছি। তো এটা একটা কি লোন পেয়ার না, নিঃসম্ভ ইলেকট্রন যুগল তৈরি করবে না। তো নিঃসম্ভ ইলেকট্রন যুগল থাকার কারণে কি হবে বলতো, এর মধ্যে ব্যতিক্রমধর্মিতা আমরা খেয়াল করব। তো ব্যতিক্রমধর্মিতায় আমরা দেখব গঠনটা বিকৃত হয়ে অন্য শেপের গঠন তৈরি করছে। আমাদের জেনন এখানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো আগে আমি শেপটা এঁকে নেই, তারপরে আমি তোমাদের কম্পেয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পঞ্চভুজ না নিয়ে আমরা চতুর্ভুজ নেব। কেন নিব আমি সেটা পরে বলতেছি। দেখো আমি জাস্ট এই তলটাকে কিভাবে আমি এখান থেকে এখানে শিফট করলাম সেটা দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি হবে বলতো, এটা হচ্ছে বিকর্ষণ করবে। আমরা আগে শুরুর দিকে বলেছিলাম হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কি করে পরস্পরকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করার কারণে কি আমরা এর মধ্যে ব্যতিক্রমধর্মিতা লক্ষ্য করব। এই জন্য কি হবে, এখানকার যে একটা অরবিটাল থাকবে, এই অরবিটালটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে এটা শিফট হয়ে এখানে চলে আসবে। তো এই শেপটা আর থাকবে না। তো এখানে যে আমরা পঞ্চভুজীয় একটা শেপ দেখতে পাচ্ছিলাম, এই শেপটা চেঞ্জ হয়ে এরকম শেপ ছিল, এই শেপটা চেঞ্জ হয়ে এখানকার অরবিটালটা নিচের দিকে চলে আসবে। আরেকটা আমরা পিছনের দিকে দেখতে পাবো, এটা শেপ হবে কাইন্ড অফ এরকম। তো এই যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবের কারণে এর শেপটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তো আমরা এখানে কি বলতেছিলাম যে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, কারণ এখানে একটা পঞ্চভুজ তৈরি হয়েছিল, সাথে পিছনে একটা পিরামিড শেপ তৈরি হয়েছে এবং সামনে একটা পিরামিড শেপ তৈরি হয়েছে। কিন্তু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রভাবের কারণে জিনিসটা নিচের দিকে সরে আসবে, বিকর্ষণ হয়ে নিচের দিকে সরে আসার কারণে এর শেপটা হবে অষ্টতলকের মতো। আমরা অষ্টতলকের গঠন একটু আগে দেখে এসেছিলাম না? তো অষ্টতলকের মতো হবে, কিন্তু এটা যেহেতু নরমাল নিয়মে অষ্টতলকীয় হয়নি, এজন্য আমরা এটাকে বলতেছি বিকৃত অষ্টতলকীয়। তো এর আকৃতিটা হবে বিকৃত অষ্টতলক। এই শেপটা যদি আমরা একটু ভালোভাবে দেখি, ফ্লোরিনগুলো ঝেননের সাথে ঠিক এভাবে করে অবস্থান করবে। চতুর্ভুজ টাইপের শেপ। এরপরে সামনের দিকে একটা ফ্লোরিন পিরামিড তৈরি করবে এবং পিছনের দিকে আরেকটা ফ্লোরিন পিরামিড তৈরি করবে। তো ফাইনাল যৌগটা আমাদের জেনন হেক্সাফ্লোরাইড। তো এখানকার বন্ধনগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ আমি বলেছিলাম যে এখানকার বন্ধনগুলো বেশি স্টেবল হয় না, এগুলো ক্রমাগত চেঞ্জ হতে হতে পারে। এগুলো যেহেতু বিশাল আকৃতির অণু, এই অণুগুলোর বন্ধন সবসময় স্থির থাকে না, এই জন্য আমরা বন্ধন করে নিয়ে আলোচনা করব না। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সংকরণ সম্পর্কিত সকল ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।